নমস্কার, অবুজ বাঙালিতে আপনাদের সবাইকে আবার স্বাগত করছি। 21 তারিখ 21শে জানুয়ারি আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরোলো। খবরটা কতটা ভালো আর কতটা খারাপ সেটাই বুঝতে পারছি না। খবর অনুযায়ী প্রতিবেদনে লেখা হলো, আমাদের দেশে নাকি কম দামি যে আবাসন তার বিক্রি হয়েছে মাত্র 89,000, আর বেশি দামি আবাসন যার মূল্য 1 কোটি টাকার বেশি তা হয়েছে 1,53,000। এটা ভালো খবর না এটা খারাপ খবর? এই আলোচনাতে ঢোকার আগে আমরা আজকের বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকের বিষয়বস্তু অবশ্যই মানুষের ঘরবাড়ি, আরো সহজভাবে বললে বাঙালির ঘরবাড়ি। দেখুন, মূল যে আমাদের চাহিদা সেটা দুটোই, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তো বস্ত্র কেবলমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও খাদ্য আর বাসস্থান হচ্ছে পৃথিবীর সমস্ত জীবিত প্রাণীর ক্ষেত্রে সবচাইতে বেশি প্রয়োজনীয়। তো এই বাসস্থান নিয়েই আজকের আমরা আলোচনা করতে চাই। বিভিন্ন দেশের বাসস্থানের কিছু বিশেষ বিশেষ রকম থাকে। বিভিন্ন স্থানে সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ, সেখানকার যে মানুষের চাহিদা, সেই অনুযায়ী বাসস্থান তৈরি হয়। আমরা জানি এস্কিমোরা ইগলুতে থাকে, আমরা জানি আরব মরু রাজ্যে তাঁবুতে থাকে, জাপান অথবা এই সমস্ত যে সমস্ত দেশে বারবার ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি তৈরি করা হয়। কিন্তু আমাদের আজকের আলোচনা বাঙালির ঘরবাড়ি। বাঙালির ঘরবাড়িতে মোটামুটিভাবে দেখা যায় যে ইট, কাঠ, পাথর, মাটি এইগুলো দিয়েই ঘরবাড়ি তৈরি হয়। আমাদের বাঙালিরা ঘরবাড়ি বলতে বোঝে শুধু ইটের তৈরি কোনো ঘর না, শুধু মাথার ওপরে ছাদ না। তারা বোঝে একটু উঠোন থাকবে, গাছপালা থাকবে, বাড়িতে একটা পুকুর থাকলে খুব ভালো হয়। তার মানে আমাদের যে স্বপ্নের বাড়ি, তাতে আমরা এগুলোকেই সবচাইতে বেশি পছন্দ করি। আমাদের দেশে দেখা গেছে যে আবাসনের বা ঘরবাড়ি এর ক্ষেত্রে মানুষের একটা ভীষণভাবে একটা মানসিক অ্যাটাচমেন্ট থাকে। এটা এত ভয়ঙ্কর যে আমি কিছু বয়স্ক মানুষ তাদের কাছে শুনেছি যারা তাদের পূর্ব বাংলার ঘর বাড়ি ছেড়ে এক কাপড়ে এদেশে চলে এসেছেন, তারা এখনো কিন্তু সেই দেশটাকে ভুলতে পারেননি, বিশেষ করে তাদের ঘর বাড়িটাকে তারা ভুলতে পারেননি। আপনি দেখবেন আমাদের দেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে। এখন শহরগুলো যত উন্নত হচ্ছে, মানুষের যত চাহিদা বাড়ছে এবং প্রয়োজনীয়তা অনুসারে গ্রাম থেকে শহরে একটা বিশাল সংখ্যক মানুষ এসে বসবাস করা শুরু করেছে। এই যে মানুষ যারা শহরে চলে এসেছেন গ্রাম ছেড়ে, তারা কিন্তু তাদের গ্রামের বাড়িটাকে ভুলে যেতে পারেন না। এখনো তারা যখন তাদের সেই পৈতৃক গ্রামে ফিরে যান শহর থেকে, যেখানে তারা রুজি জন্য এসেছিলেন, তখনও তারা বলেন বাড়ি যাচ্ছি, কেউ বলেন দেশের বাড়ি যাচ্ছি। এখনও তারা সেটাকেই নিজের দেশ বলে মনে করেন, সেটাকেই নিজের বাড়ি বলে মনে করেন। তাই বাঙালির ঘরবাড়িতে আমরা দেখি খুবই নস্টালজিয়ার একটা প্রকোপ রয়েছে। আমরা সবাই একটা নিজের ঘর চাই, যেখানে আমি আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীদের নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। আমরা সবাই চাই একটা বাড়ি, যে বাড়িতে সামনে একটা তুলসী মঞ্চ থাকবে, আম কাঁঠাল গাছ থাকবে, আর যদি একটা পুকুর থাকে তাহলে তো সোনায় সোহাগা। এই বাড়ির স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু গ্রাম আমাদের অনেককেই ছাড়তে হয়েছে। আমরা গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি ওই যেটা বললাম রুজির টানে, এবং যার ফলে আমাদের সবাইকে এখনো গ্রাম টানলেও, সেই গ্রামের বাড়ি টানলেও আমরা ফিরে যেতে পারি না। আমাদের এখানে শহরের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রেখে এখন এক নতুনভাবে আমাদেরকে বাঁচতে হচ্ছে। আপনি পায়রার খোপই বলুন বা যাই বলুন না কেন, শহরে থাকতে গেলে আপনাকে কিন্তু আর বাড়ির মতো করে থাকতে পারবেন না। আপনাকে ফ্ল্যাট বাড়ি, এখন যেগুলোকে বলা হয় আবাসন, তাতেই থাকতে হবে। এখন বিভিন্ন রকমের আবাসনের ছড়াছড়ি। হ্যাঁ, এটা ঠিক, মাঝে মাঝে আমরা খবরে কাগজে পড়ি বা বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখি কোনো কোনো আবাসন নাকি হেলে পড়ছে। তো সেটা যদি ছেড়েই দেওয়া যায়, যদি ভালো দেখে আবাসনে আমরা বসবাস করতে পারি, একটা যদি মনের মতো ফ্ল্যাট পাই আর যদি মনের মতো প্রতিবেশী পাই, তাহলে তো একদম সোনায় সোহাগা। তো এই আবাসনগুলো কিন্তু আজকের দিনে মানুষের কাছে ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আবাসনে ছোট ছোট জায়গার মধ্যে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়, কিন্তু আজকাল আবাসনের মধ্যে সমস্ত রকম সুযোগ সুবিধা এসে গেছে।
ভালো ভালো আবাসনে দেখবেন আপনি পুকুরের কথা বলছিলাম না, সুইমিং পুল এসে গেছে। আর বড় বড় আবাসনে অনেক গাছপালাও লাগানো হয়। সমস্ত রকম আমাদের আগেকার দিনের যে সমস্ত আমরা জিনিস পাড়ায় পাড়ায় করতাম, অর্থাৎ বিভিন্ন পুজো আচ্ছা, বিভিন্ন রকম খেলাধুলো, স্পোর্টস, এগুলো সব এখন আবাসনেই হচ্ছে। কিছুদিন আগে একটা আবাসনে আমি গিয়ে দেখলাম একজন ভদ্রমহিলা তার 75 বছর বয়স উদযাপন করলেন। তার সমবয়সী বা তার চেয়ে ছোট বা তার চেয়ে বড় বিভিন্ন মহিলাকে দিয়ে ডেকে নিয়ে এসে কেক কেটে উদযাপন করলেন। তার মানে আমরা কিন্তু আস্তে আস্তে এটাকে মেনে নিয়েছি এবং এগুলোই কিন্তু ভবিষ্যতের বাঙালির ঘর বাড়ি হতে চলেছে। গ্রামে দুটো জিনিসের বড় অভাব, এক হচ্ছে শিক্ষার, ভালো স্কুল নেই, আরেক হচ্ছে স্বাস্থ্যের, ভালো হাসপাতাল নেই। তার ফলে যে সমস্ত মানুষ তার পরিবার নিয়ে বসবাস করবেন, তার যদি স্কুল গোয়িং স্টুডেন্ট থাকে তাহলেও তাকে শহরে থাকতে হবে। আর যদি বয়স্ক বাবা মা থাকেন বা কোনো বয়স্ক পরিবার যদি বসবাস করতে চায় তাহলেও তাকে শহরে বসবাস করতে হবে। এবং এই আবাসনগুলো এখন সমস্ত রকম পুজো, সে দুর্গা পুজো থেকে শুরু করে সমস্ত রকম পুজো আবাসনের মধ্যেই করে থাকে। একটা বেশ নিজেদের মধ্যে একটা সুন্দরভাবে আছে। দেখুন, ব্যতিক্রম কখনোই সঠিক বা ব্যতিক্রমটাকে নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। ব্যতিক্রম তো থাকবেই, কিছু মানুষ $2 বিলিয়ন 27 তলা বাড়িতে তার পরিবার নিয়ে থাকবেন, কিন্তু বাকি মানুষদের তো ছোট জায়গার মধ্যেই নিজেকে বাঁচার যে কৌশল সেটা শিখতে হবে এবং মানিয়ে নিতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি ওপর দিকে তাকান সবসময় নিজেকে ছোট মনে হবে, কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে দেখবেন যে আপনার একটা মাথা গোঁজার ঠাঁই হয়তো আছে। কিন্তু যদি ধরে নেওয়া যায় যে পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ বাস করেন, তাহলে তার 10% অর্থাৎ 1 কোটি মানুষের কিন্তু মাথার ওপর ছাদ নেই। বিভিন্ন রকম কল্যাণকারী যে সমস্ত প্রচেষ্টা চালাচ্ছেন আমাদের সরকার, তাতে তাদের ঘরের জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো হয়ে ওঠেনি। বিভিন্ন রেল স্টেশনে, বিভিন্ন রাস্তার ফুটপাতের ধারে এদের কিন্তু থাকতে হয়। আমরা যারা মাথা গোঁজার ঠাঁই পেয়েছি তারা যদি এদেরকে দেখি তাহলে নিজেদের তো অনেক প্রিভিলেজ বলে মনে করা উচিত, নিজেকে অনেক সৌভাগ্যবান বলে মনে করা উচিত যে আমার মাথার উপর একটা ছাদ আছে, যেখানে বৃষ্টি এবং ঠান্ডা এবং গরম থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি, যেখানে আমি আমার পরিবারকে নিয়ে বসবাস করছি। শুধু পরিবারকে নিয়ে নয়, আপনার প্রতিবেশীকে নিয়েও আপনি আনন্দের সঙ্গে থাকুন এবং দেখবেন প্রতিবেশীর সঙ্গে যদি আপনি আনন্দের সঙ্গে দিন কাটাতে পারেন তার চেয়ে ভালো আর কিছু হয় না। আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত, সেটা হলো যে আমরা একসাথে বাঁচব। দেখুন, একা বাঁচা যায় না, মানুষ একটা সমাজবদ্ধ প্রাণী, সমাজের মধ্যেই আপনাকে থাকতে হবে। মানুষ ছাড়াও অনেক জীবিত প্রাণী একসঙ্গে সমাজের মধ্যে থাকে, মৌমাছিরা থাকে, পিঁপড়েরা থাকে, উইপোকারা থাকে, একটা ছোট জায়গার মধ্যে কত লক্ষ লক্ষ থাকে তারা। আমরা তো তার মধ্যে অনেক ভালোভাবে আছি। তাই আমরা যদি আমাদের বাসস্থান বা আমাদের ঘর বাড়ির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি, তাহলে আমাদের প্রথম যে কর্তব্য হবে সেটা হচ্ছে যে আমার প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রাখা। এটা খুব জরুরি। আপনি যেখানে থাকবেন সেখানে কিন্তু প্রথম সাহায্যের হাত আপনার প্রতিবেশী আপনার দিকে বাড়িয়ে দেবে। প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রাখুন। আপনার প্রতিবেশীকে আপনি পাল্টাতে পারবেন না। একসঙ্গে চলুন, একসঙ্গে বাঁচুন এবং সবাইকে নিয়ে চলুন। সব শেষে আমি আপনাদেরকে একথাই বলতে চাই যে ধীরে ধীরে আমাদেরকে পরিবর্তিত হতে হবে। আর সেই বিশাল জমির ওপরে বাড়ি করে থাকা, অনেক মানুষ, অনেক আত্মীয় পরিজন মিলে থাকা, সেসব এখন অতীতের কথা হয়ে গেছে। এখন সব ছোট পরিবার, ছোট ছোট জায়গার মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে হবে এবং এর ফলে যেহেতু আপনি একটা ছোট পরিবারের মধ্যে বাস করছেন, সেই জন্যে আপনাকে আপনার পরিবার সম্বন্ধে যে ধারণা সেটা পাল্টাতে হবে। আপনার প্রতিবেশীকে আপনার পরিবার মনে করতে হবে। যদি এটা করতে পারেন, খুব ভালোভাবে আপনি বসবাস করতে পারবেন। আর যদি আপনি বড় পরিবার নিয়ে আছেন তাহলেও এটা সত্যি কথা, প্রতিবেশীকে অস্বীকার করবেন না। তাই আজকে এই আলোচনায় সবশেষে আপনাদের সবাইকে আবার জানাচ্ছি এই অনুরোধ, খালি নিজেকে নিয়ে নয়, নিজের পরিবারকে নিয়ে নয়, আপনার আশেপাশের মানুষজন, আপনার প্রতিবেশী সবাইকে নিয়ে বাঁচুন। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে অনুরোধ, অবুঝ বাঙালি সাবস্ক্রাইব করুন। আপনাদের অনেক রকম কমেন্টস আমি পাই, আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে আমি একটা কমেন্টসে একজন লিখেছিলেন যে আপনার বক্তব্যে আমি ভীষণভাবে মনোবল বাড়াতে পেরেছি, খুব ভালো লেগেছে। আপনাদেরও অনুরোধ, কমেন্ট করবেন। ভালো যদি লাগে তাহলেও কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন। এতটা সময় দেওয়ার জন্য
আপনাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন। আমার পরবর্তী যে অবুঝ বাঙালির ভিডিও খুব শিগগিরই আমি প্রকাশ করব। নমস্কার, ধন্যবাদ।